এই মেয়েটি একটা স্কুল টিচার, যেখানে সব ছোট বাচ্চারা পড়াশোনা করে। কিন্তু একদিন এই টিচারটি স্কুলের সব বাচ্চাদের কিডন্যাপ করে নেয় এবং পুলিশকে ফোন করে সে আজব আজব সব ডিমান্ড করতে থাকে। এমনকি সে একটি বাচ্চাকে গুলি পর্যন্ত মেরে দেয়। সে বলে পুলিশ যদি তার ডিমান্ড পুরো না করে তাহলে সে সব বাচ্চাদের মেরে ফেলবে। এদিকে বাচ্চাদের মা বাবা ও সকল পরিবারের লোকজনদের মধ্যে হাহাকার ছুটে যায়। পুলিশরা কি মেয়েটির ডিমান্ড পুরো করতে পারবে নাকি সব বাচ্চারা মারা যাবে? সে পুলিশের কাছে কি বা ডিমান্ড করে? সে টিচার হয়েও এই মাসুম বাচ্চাদের সাথে কেন এমন করছে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে বন্ধু এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। এই ভিডিওটির শেষটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো এই মেয়েটির নাম নায়না, আর এটা হলো তার হবু স্বামী, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। তার নাম রোহিত। সে একজন ক্রিমিনাল লয়ার। আগেই বলেছিলাম নায়না হলো একজন টিচার, আর এটাই হলো তার স্কুল। সে ছোট ছোট ছেলে মেয়েদের পড়ায়, আর এরাই হলো সেই ছোট ছোট ছেলে মেয়ে। তারা নায়নাকে ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে। নায়নাকে ছাড়া তারা কিছুই বোঝে না, তাকে ছাড়া পড়াশোনাও করতে চায় না। নায়নাও বাচ্চাদের ভীষণ ভালোবাসে। যেহেতু নায়না বাচ্চাদেরকে হাসায়, তাদের সাথে বিভিন্ন রকমের খেলা খেলে, তাই বাচ্চারা নায়নাকে খুব পছন্দ করে। কিন্তু হঠাৎ করে যে কি হয়, সে সব বাচ্চাদের বন্দি করে নেয়। আসুন তাহলে দেখি কিভাবে কি হয়। একদিন স্কুলে নায়না সব বাচ্চাদের এক জায়গায় বসিয়ে রেখে টিভিতে কার্টুন দেখতে বলে। সে পাশের একটি ঘরে গিয়ে নিজের পকেট থেকে ফোন বের করে পুলিশকে ফোন করে বলে, আমি এই স্কুলের 16টা বাচ্চাকে বন্দি করে নিয়েছি, আর আমার কিছু ডিমান্ড আছে বলে সে ফোন রেখে দেয়। তারপর সে স্কুলের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয়। এদিকে বাচ্চারা কার্টুন দেখতে দেখতে সবাই হাসতে থাকে একে অপরের সাথে। নায়না তাদের পিছনে এসে বসে থাকে, আর তার পিছনে রাখা থাকে একটা বন্দুক। তারপর সে কলিং বেলের আওয়াজ শুনতে পায়। সে বন্দুকটা নিজের কোমরে গুজে নিয়ে দরজা খুলতে চলে যায়। দরজা খুলে দেখে একটা লোক কিছু জিনিস নিয়ে এসেছে। আসলে নিহারিকা নামে নায়নার এক ছাত্রীর আজ জন্মদিন। গতকাল নায়না নিহারিকার মাকে বলেছিল যে এখানে সে তার জন্মদিন পালন করবে। তাই নিহারিকার মা আজ নিহারিকার ড্রাইভারকে দিয়ে কেক এবং স্যান্ডউইচ পাঠিয়ে দিয়েছে। খাবারগুলো রাখতে নায়না নিহারিকার ড্রাইভারকে নিয়ে ভেতরে যায়। টেবিলে সেগুলো রাখতে গিয়ে টেবিল থেকে কিছু একটা পড়ে যায়। নায়না সেটা তুলতে ঝুঁকে পড়লে ঠিক তখনই নিহারিকার ড্রাইভার নায়নার কোমরে রাখা বন্দুকটি দেখতে পায়। সে বলে ওঠে, নায়না ম্যাডাম, আপনার কাছে বন্দুক কেন? সেটা শুনে নায়না তৎক্ষণাৎ তার কপালে বন্দুক ঠেকিয়ে তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। কিছু বলার আগেই তার মুখ পর্যন্ত বেঁধে ফেলে। সে ভয়ে কাঁপতে থাকে। এদিকে সাবিত্রী নামে নায়নার এক হেল্পার, যে নায়নার কাজে হেল্প করে, সে এসে ডোরবেল বাজালে সেটা বাজে না, কারণ নায়না সেটা অফ করে দিয়েছে। তাই সে অন্য এক দরজা দিয়ে একেবারে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে গেলে নায়না তার কপালেও বন্দুক ঠেকিয়ে তার হাত পা বেঁধে ফেলে। সাবিত্রী নায়নার এরকম কাণ্ড দেখে একেবারে অবাক হয়ে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে নায়না এরকমটা করছে। সে ভীষণ ভয় পেয়ে যায়, কাকুতি মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু নায়না তাকে ছাড়ে না, তার মুখও বেঁধে ফেলে। তারপর সে বাচ্চাদের কাছে এসে তাদের স্যান্ডউইচ খেতে দেয়। সে বাচ্চাদের সাথে খুব সুন্দর ব্যবহার করতে থাকে। বাচ্চাদের সে বুঝতেই দেয় না যে তাদেরকে সে বন্দি করে রেখেছে। তারপরই সেখানে চলে আসে এসিপি ক্যাথরিন ও তার এক জুনিয়র পুলিশ অফিসার। নায়না পুলিশের শব্দ শুনে সে দরজা খুলে শূন্যে 2-3টা গুলি চালিয়ে আবার দরজা বন্ধ করে ভেতরে ঢুকে যায়। গাড়ির ভেতর থেকে এসিপি ম্যাডাম নায়নাকে ফোন করে বলে, আমি এসিপি বলছি, ভেতরে কতগুলো বাচ্চা আছে? নায়না বলে 16টা। তারপরই সে বলে, আমি জাভেদ খানের সাথে কথা বলতে চাই। এসিপি বলে, তোমার যা ডিমান্ড আছে আমার পারমিশন ছাড়া কিছুই হবে না। জাভেদ খানের বস আমি। নায়না শেষবারের মতো বলে, আমি জাভেদ খানের সাথে কথা বলতে চাই, বলেই সে ফোনটি কেটে দেয়। তারপর এসিপি ম্যাডাম জাভেদ খানকে ফোন করে সেখানে আসার জন্য। এই জাভেদ খানও এসিপি ক্যাথরিনের জুনিয়র পুলিশ অফিসার। এদিকে এখানে প্রচুর বৃষ্টি নেমে পড়ে। সেই বৃষ্টির মধ্যেই গর্ভবতী হওয়া সত্ত্বেও সে নিজের ডিউটি পালন করে। কন্ট্রোল রুমে ফোন করে সে অনেক পুলিশ কর্মী নিয়ে এসে সেখানকার গাড়ি ঘোড়া মানুষজন প্রতিবেশীদের অন্য জায়গায় যেতে বলে। মানে এক কথায় সে সেখানকার পুরো জায়গাটা খালি করে
এবং বিভিন্ন যন্ত্রপাতি বসায় স্কুলের ভেতর থেকে বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য। ভেতরে নেয়না নিজের মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে স্কুলের বাচ্চাদের পেরেন্টসদের গ্রুপে সেন্ড করে দেয়, যেখানে সে বলে, পুলিশের কাছে আমার কিছু ডিমান্ড আছে, এই জন্য আমি সব বাচ্চাদের বন্দি করে নিয়েছি। বাচ্চাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। যদি পুলিশরা আমার ডিমান্ড পুরো না করে তাহলে বাচ্চাদের ক্ষতি হতে পারে, তাই বাচ্চাদের এখন পুরো দায়িত্ব পুলিশের হাতে। খুব তাড়াতাড়ি এই খবরটা নিউজে চলে আসবে, কারো যেন এটা মজা মনে না হয়, না হলে সব বাচ্চা মারা যেতে পারে। তারপর ভিডিওটা সে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয়। সেটা দেখে তার হবু বর অবাক হয়ে যায়। সে নেয়নাকে ফোন করে, কিন্তু নেয়না কল কেটে দেয়। সে তার ফোন ধরে না। সে তাড়াতাড়ি করে নেয়নার কাছে আসতে থাকে। এদিকে বাচ্চাদের বাবা মায়েরা, পরিবারের লোকেরা হই হুল্লোড় শুরু করে দেয়। তারা স্কুলের ভেতরে ঢুকতে চায়, তাদের ছেলে মেয়েদের কাছে যেতে চায়, কিন্তু এসিপি ম্যাডাম তাদের কাউকে ভেতরে ঢুকতে দেয় না। কারণ নেয়নার কাছে বন্দুক আছে, সে কিছু একটা করে বসতে পারে। তারপর এসিপি ম্যাডামের কথা অনুসারে জাভেদ খান সেখানে চলে আসে। এসে এসিপি ম্যাডামকে বলে, ও আমার সাথে কথা কেন বলতে চায়? এসিপি ম্যাডাম বলে, আমি কি জানি, এখানে এসেছো তো নিজেই জেনে নাও। তারা একে অপরের সাথে এইভাবেই কথা বলতে থাকে। আসলে তারা দুজন স্বামী স্ত্রী, কিন্তু তারা দুজনকে খুব একটা পছন্দ করে না, মানে তাদের মধ্যে কথার কোনো মিল হয় না। তারপর এসিপি ম্যাডামের কথায় আরও সেখানে পুলিশের গাড়ি চলে আসে, বন্দুক নিয়ে গাড়ি থেকে নামতে শুরু করে। যেটা দেখে জাভেদ খান এসিপি ম্যাডামকে বলে, তুমি এদেরকে এখানে কেন আসতে বলেছো? ভেতরে বাচ্চারা আছে, তোমার মাথায় কি বুদ্ধি নেই? তাদের তো খুপড়ি উড়ে যাবে একবারে। দিমাগ কি বাড়িতে রেখে এসেছো নাকি? মানে এসিপি ম্যাডাম চায় নেয়নার কথার তোয়াক্কা না করে পুলিশ দিয়ে হামলা করে সব বাচ্চাদের বাইরে নিয়ে আসতে, কিন্তু জাভেদ খান সেটা চায় না, কারণ এতে বাচ্চাদের ক্ষতি হতে পারে। সে চায় নেয়নার কথা মেনে সে কি ডিমান্ড করছে সেগুলো পূরণ করে বাচ্চাদের উদ্ধার করতে। এসিপি ম্যাডাম জাভেদ খানের কথায় সহমত না হলে জাভেদ খান রেগে গিয়ে জোর গলায় বলে, নেয়না এখানে আমাকে ডেকেছে, এই অপারেশনের ইনচার্জ আমি, তাই আমিই ডিসিশন নেব, অর্ডার আমিই দেব, বুঝেছো? বলে সে সেখান থেকে কম্পিউটার রুমে চলে যায় নেয়নার সাথে কথা বলার জন্য। নেয়নাকে সে ফোন করলে জাভেদ খান বলে, বলো কি চাই তোমার? নেয়না উপাস থেকে বলে ওঠে, 5 কোটি টাকা, একটা বাচ্চা 5 কোটি টাকা। 1 ঘন্টার মধ্যে যদি টাকা আমার ব্যাংকে না আসে তাহলে এক এক করে সব বাচ্চা মারা যাবে, বলে সে ফোন রেখে দেয়। তারপর আবার নেয়না আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। সে সেখানে বলে, আমি এখনই পুলিশের সাথে কথা বললাম, আমি পুলিশের কাছে 5 কোটি টাকার ডিমান্ড করেছি। যখনই টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তখনই আমি একটা বাচ্চা ছেড়ে দেব। আর 49 মিনিট আছে পুলিশের কাছে। আর যদি আমার ডিমান্ড না মানা হয় তাহলে প্রতি ঘন্টায় ঘন্টায় একটা একটা করে বাচ্চা মারা যাবে। প্রথম বাচ্চা হবে এ ফর আকাশ। তো তারপর সেখানে সব মিডিয়া চলে আসে, এসে খবরটা ছড়াতে থাকে। বিষয়টা সবাই জেনে যায়। এদিকে ভিতরে নেয়না বাচ্চাদের গোল করে বসিয়ে চোখ বন্ধ করে সবাইকে ছড়া বলতে বলে। বাচ্চারা নিজের চোখ বন্ধ করে ছড়া বলতে শুরু করলে নেয়না বাচ্চাদের সামনে বন্দুক ধরে, আর সেটা সে লাইভ ভিডিও করে। সেটা পুলিশ সহ বাচ্চাদের বাড়ির লোকেরা সবাই দেখে। সে নিজের দিকে ক্যামেরা ঘুরিয়ে বলে, পুলিশের কাছে আর 32 মিনিট সময় আছে। ইতিমধ্যেই সেখানে সবার বড় এক পুলিশ অফিসার চলে আসে। এসে জাভেদকে বলে, টাকার ব্যবস্থা হয়ে গেছে। জাভেদ বলে, আর 25 মিনিট আছে আমাদের কাছে। এসিপি ম্যাডাম জাভেদকে বলে, জাভেদ ও কিছুই করতে পারবে না। এমনকি সে বড় অফিসারকেও বলে, স্যার ও কিছুই করতে পারবে না। জাভেদ বলে, আপনি গ্যারান্টি নেবেন তার? ও একবার শ্যুট করেছে অলরেডি। আপনার এই পুলিশ ফোর্স এই সিচুয়েশনের জন্য তৈরি হয়নি। এসিপি ম্যাডাম বলে, জাভেদ ও একটি মেয়ে, পুলিশ ফোর্সের ভেতরে ঢুকতে দাও, দেখবে 2 মিনিটের মধ্যে সব বাচ্চাদের বের করে নিয়ে আসবে। তার কথা শুনে জাভেদ রাগ করে সেখান থেকে গিয়ে পুলিশ ভ্যানে বসে থাকে। তারপর পুলিশ অফিসারটি এসিপি ম্যাডামকে বলে, তোমরা কি করবে করো, কিন্তু কোনো ভুল যেন না হয়, তাড়াতাড়ি করে এই সমস্যার সমাধান করো, বলে তিনি সেখান থেকে চলে যায়। তারপর ম্যাডাম কম্পিউটার রুমে ফোন করে নেয়নার 4 লাইন বাদ দিয়ে ও ডাটা, ওয়াইফাই, টিভি ট্রান্সমিশন সব কেটে দিতে বলে। তারপরই সে পুলিশ ফোর্সকে অর্ডার দিয়ে দেয় ধীরে ধীরে স্কুলের ভেতরে গিয়ে বাচ্চাদের উদ্ধার করার জন্য। পুলিশ ফোর্স স্কুলের ভেতরে যেতে শুরু করে। সেটা আবার উপর থেকে মিডিয়ার লোক ক্যামেরা করে সরাসরি টিভি চ্যানেলে দিয়ে দেয়, যেটা নেয়না ভেতর থেকে দেখতে পায়। টিভিতে দেখে পুলিশ ফোর্স তাকে ধরার জন্য ভেতরে আসছে। সেটা দেখে নেয়না জাভেদ খানকে ফোন করে। ফোন ধরেই জাভেদ বলে, হ্যাঁ তোমার টাকা জোগাড় হয়ে গেছে, আমাকে 10 মিনিট সময় দাও। নেয়না বলে, আমার ইন্টারনেট কানেকশন, টিভি ট্রান্সমিশন কেটে দিয়েছে, আমি বারণ করা সত্ত্বেও পুলিশ ভেতরে আসছে।
জাভেদ বলে, না তো, কেউ ভেতরে যাচ্ছে না তো। সে বলে, 2 মিনিটের মধ্যে এই নাটক যদি বন্ধ না হয় তাহলে দেখো আমি কি করি। তারপর তাড়াতাড়ি করে জাভেদ এসিপি ম্যাডামের কাছে এসে তাকে বলে, তোমার কি মাথায় গোবর আছে নাকি? কি করছো তুমি? তুমি ওদের ভেতরে যাওয়ার অর্ডার দিয়েছো কেন? এসিপি ম্যাডাম জাভেদকে ধাক্কা দিয়ে বলে, তুমি চুপ করে থাকো, কোনো কথা বলবে না। এদিকে নায়না বাইরে এসে পুলিশ ফোর্সের উপর গুলি চালায়। তৎক্ষণাৎ জাভেদ ম্যাডামের ওয়াকি টকিটা নিয়ে পুলিশ ফোর্সকে ব্যাক করে আসতে বলে। তারপর নায়না ভিতরে এসে বাচ্চাদের বলে, বাচ্চারা, কিছু খারাপ লোক বাইরে এসেছে, তোমরা সবাই কান বন্ধ করে থাকো, আমি সেই খারাপ লোকগুলোকে তাড়িয়ে আসি। সে দরজা খুলে আবার শ্যুট করতে থাকে। ভেতরে এসে সে যাদের আগে বেঁধে রেখেছে তাদের একজনের কাছ থেকে হটস্পট নিয়ে নেয়। তারপর তার বন্দুকে গুলি ভরিয়ে নেয়। তারপর বাচ্চাদের কাছে এসে আকাশকে ডেকে নিয়ে সাইডে যায়, নিয়ে গিয়ে বলে, আকাশ, আমরা এখন শুটিং খেলবো, হ্যাঁ? তারপর লাইভ ভিডিও অন করে আকাশের সামনে বন্দুক তাক করে। আকাশ ভাবে তারা শুটিং খেলছে, তাই সে কিছুই বলে না। এদিকে বাচ্চাদের মা বাবা পুলিশ সহ তা সবাই দেখছে। আকাশের মা বাবা একেবারে হতাশ। এক সময় নায়না আকাশকে গুলি করে মেরে দেয়। সেটা দেখে সবাই হতবাক। তার মা বাবা একেবারে সেন্সলেস হয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে তারা। জাভেদ তো হতাশ, এদিকে এসিপি ক্যাথরিন ম্যাডামও হতাশ। এটা কি হয়ে গেল? জাভেদ ম্যাডামের দিকে রাগান্বিত চোখে দেখে এবং বলে, দাও, আরও অর্ডার দাও, এভাবেই মেরে ফেলো সব বাচ্চাকে। পুলিশ অফিসারটি এসিপি ম্যাডামের উপর রেগে গিয়ে বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও, টিভিতে লাইভ একটা বাচ্চাকে শ্যুট করে দিয়েছে, এটার মানে তুমি জানো? যাও এখান থেকে, একটা টিম নিয়ে যাও আর এই মেয়েটির ব্যাপারে খোঁজ নাও, মেয়েটির ব্যাপারে সব ইনফরমেশন আমার চাই। সে সালাম করে সেখান থেকে চলে যায়। তারপর নায়নার অ্যাকাউন্টে 5 কোটি টাকা চলে আসে আর ইন্টারনেট কানেকশনও। জাভেদ নায়নাকে ফোন করে বলে, আমরা তোমার ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছি, এবার একটা বাচ্চাকে ছেড়ে দাও। তারপর নায়না বলে, তুমি 2টো নাম ভালো করে লেখো, রাকেশ মাথুর আর চরণ কুমার। এই দুজনকে আমার এখানে চাই। গোড়েগাঁওয়ের BWC স্কুলে কাজ করতো। সেটা শুনে জাভেদ বলে, এটা কি গেম খেলছো নায়না? সব কিছু একবারে বলছো না কেন? তারপর নায়না বলে ওঠে, আমি ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই, তার সাথে কথা বলতে চাই, বলে সে ফোন রেখে দেয়। যেহেতু 5 কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যায়, তাই ডিমান্ড অনুযায়ী নায়না একটি বাচ্চাকে ছেড়ে দেয়। তারপর জাভেদ তার জুনিয়র পুলিশ অফিসারকে বলে যে গোরগাঁও থেকে রাকেশ মাথুর এবং চরণ কুমারকে ধরে নিয়ে আসতে। তারপরই সে দেখে লাইভে এসে নায়না বলছে, আমার প্রথম ডিমান্ড পুরো হয়ে গেছে আর এটা হবে আমার পরের ডিমান্ড। আমি আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই। উনি যদি আমার সাথে কথা না বলে তাহলে পরের বাচ্চার মৃত্যুর দায়ভার মাননীয় প্রধানমন্ত্রীর নিজের। তার কাছে 1 ঘন্টা আছে। এদিকে প্রধানমন্ত্রী বুঝতে পারে না সে কেন তার সাথে কথা বলতে চায়, তাই তিনি হোম মিনিস্টার এবং আরও এক মন্ত্রীর সাথে ভিডিও কলে আলোচনা করেন যে তার সাথে তিনি দেখা করবেন কিনা। তারা সবাই নায়নার সাথে দেখা করতে বারণ করে দেন, কিন্তু প্রধানমন্ত্রী সেটা অস্বীকার করেন। তিনি সেই মাসুম বাচ্চাগুলোর কথা ভাবে। সে নায়নার সাথে দেখা না করলে বাচ্চাগুলো সব মারা যেতে পারে, তাই মাননীয় প্রধানমন্ত্রী নায়নার সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। এদিকে এসিপি ম্যাডাম নায়নার মাকে সেখানে তুলে আনে। জাভেদ, রোহিত সহ নায়নার মায়ের বয়ান নেয়। জাভেদ নায়নার মাকে বলে যে কেন নায়না এমন করছে, বলুন, সত্যিটা প্লিজ বলুন। নায়নার মা বলে, এত কিছু হওয়ার পিছনে আপনিও দায়ী আছেন। জাভেদ বুঝতে পারে না বিষয়টা কি। তারপর নায়নার মা পুরো বিষয়টা বলে। আসলে নায়না যখন ছোট ছিল সে গোড়েগাঁওয়ের BWC স্কুলে পড়তো। সেদিন ছিল নায়নার জন্মদিন। তারা কয়েকজন বান্ধবী মিলে বাসে করে বাড়ি ফিরছিল। তার বান্ধবীরা বাস থেকে নেমে গেলে সে বাসে একা হয়ে যায়, আর সেই সুযোগ নিয়ে বাসের ড্রাইভার এবং বাস কন্ট্রাক্টর তাকে রেপ করে। বাস কন্ট্রাক্টর রাকেশ মাথুর তার 2টো হাত শক্ত করে ধরে থাকে, আর বাস ড্রাইভার চরণ কুমার তাকে রেপ করে। পরে নায়নার মা পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গেলে পুলিশরা রেপিস্টকে না ধরে বিভিন্ন ব্যস্ততা দেখাতে থাকে, মানে কেসে জড়ি দেয় না, কারণ তাদের হাতে অলরেডি একটা হাই প্রোফাইল বড় কেস ছিল, আর সেই কেস সলভ করলে তাদের প্রমোশন হবে, তাই তাদের কেসটাকে গুরুত্ব দিচ্ছিল না। আর তখন ওই থানার অফিসার ছিল এই জাভেদ খান। নায়না রেপ হওয়ার পর দুঃখে তার বাবাও মারা যায়, তাই নায়নার মা একা একা বারবার থানায় আসতো, কিন্তু জাভেদ খান এই কেসটায় কোনো গুরুত্বই দিত না। তারা সেই বড় কেসটায় বিজি থাকতো। সব কিছু শুনে জাভেদ খানের চোখে জল চলে আসে। সে সেখান থেকে বাইরে চলে যায়। এসিপি ম্যাডামের কাছে গিয়ে সে তাকে সব বলে এবং দুঃখ প্রকাশ করে। এসিপি ম্যাডাম জাভেদের হাতের উপর হাত রেখে তাকে শক্ত হতে বলে। তারপর সেখানে চলে আসে মাননীয় প্রধানমন্ত্রী।
এদিকে নয়না ভিতরে মুখোমুখি কথা বলার জন্য চেয়ার টেবিল সাজায় এবং ক্যামেরা সেট করে পুরো কথোপকথনটা লাইভ করবে বলে। এদিকে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামার আগেই জাভেদ প্রধানমন্ত্রীকে নয়নার সাথে হওয়া রেপের ঘটনাটা বলে। তারপর প্রধানমন্ত্রী নয়নাকে ফোন করে, বলে নয়না আমি বাইরে আছি। নয়না বলে আমি জানি, আপনি ভিতরে চলে আসুন। পিএম বলে নয়না তুমি জানো এটা সম্ভব নয়। সে বলে তাহলে কেন এসেছেন এখানে, লোক দেখানোর জন্য? তিনি বলেন না সেটা নয়, দেখো এখানে আসা পুলিশ ফোর্স, কমান্ডার্স, পাবলিক কারো ভরসা নেই তোমার উপর। সে বলে আপনি ভরসা করেন তো? তিনি বলে কি করে ভরসা করব তোমায়, তুমি একটা বাচ্চার জান নিয়ে নিয়েছো। তারপর সে কিছুক্ষণ চুপ করে থেকে পিএমকে হোল্ড করতে বলে এবং সে সাবিত্রী এবং আকাশকে বাইরে বের করে দেয়। হ্যাঁ, এটা হলো আকাশ। আকাশকে দেখে সবাই অবাক, কারণ আকাশকে তো সে গুলি করে মেরে ফেলেছিল, তাহলে আকাশ কিভাবে বাইরে এলো? আসলে সে আকাশকে গুলি করে মারেনি, এটা ছিল নয়না এবং আকাশের মধ্যে একটা শুটিং খেলা, যেটা সে ভিডিওতে সবাইকে বোঝায় যে সে সত্যিই আকাশকে গুলি মেরেছে, কিন্তু তা সে করেনি। তারপর সে পিএমকে বলে এবার ভরসা হচ্ছে তো ম্যাডাম যে আমি কোনো খুনি নই, আমি শুধু সামনাসামনি আপনার সাথে কথা বলতে চাই, ব্যাস এটাই। তারপর প্রধানমন্ত্রী ভেতরে চলে আসে, নয়নার সাথে কথোপকথন শুরু হয়। প্রধানমন্ত্রী বলে বলো তোমার কি চাই? নয়না বলে ক্যাপিটাল পানিশমেন্ট অফ রেপ। নয়না একটি আইন পাস করতে বলে, যারা রেপ করবে তাদের যেন একেবারে ফাঁসি হয়ে যায়। নয়না এটাই চাই প্রধানমন্ত্রীর কাছ থেকে। পিএম বলে একটা আইন পাস করা অত সহজ না, শুধু আমি চাইলে হবে না, এটা সবাইকে সহমত হতে হবে। আই কান্ট ডু ইট নয়না, তবে আমি কথা দিচ্ছি আমি তোমার রেপিস্টকে ধরবই। নয়না বলে তার আর প্রয়োজন নেই। পিএম বলে কেন? নয়না বলে রেপিস্ট আপনার পেছনেই বসে আছে। হ্যাঁ, এই যে দেখছেন, এই নিহারিকার ড্রাইভারটাই হলো নয়নার রেপিস্ট, যাকে সে শুরু থেকেই বেঁধে রেখেছে। পুলিশরা রাকেশ মাথুরকে খুঁজে পেলেও চরণ কুমারকে খুঁজে পায় না, কারণ সেই চরণ কুমার হচ্ছে এটাই, সে নাম বদলি করে এখন নিহারিকার ড্রাইভার হয়েছে। সেটা দেখে নিহারিকার মা আরও সবাই অবাক হয়ে যায়। তারপর সেই জানোয়ার চরণ কুমার পিএমকে বলতে থাকে ম্যাডাম আমি রেপ করিনি। নয়না বলে তুমি করেছো আমার রেপ। এরকম তর্কাতর্কি করতে করতে চলতে একসময় চরণ জাবেদের পিস্তলটা নিয়ে আমি নয় তুই মরবি সালি বলে নয়নার উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু জাবেদের পিস্তল লক থাকে বলে সেখান থেকে গুলি বেরোয় না। তারপর নয়না তার নিজের হাতের বন্দুকটা দিয়েই নিজের রেপিস্টকে নিজের হাতেই সেখানেই একেবারে খুন করে ফেলে, গুলি করে তার বুক একেবারে ঝাঁঝরা করে ফেলে। তারপর পুলিশ নয়নাকে ধরে নিয়ে যায়। 6 মাস পর এক মহিলা জেলে নয়না যখন সেখানকার মেয়েদেরকে পড়াতে আসে, তখন সে নিউজ পেপারে দেখে সে যে আইনটাই চেয়েছিল সেটা পাস হয়ে গেছে। মানে নয়না যার জন্য এত কিছু করেছে সেটা আজ সফল হয়েছে।